চলতি বছরের ডিসেম্বরে বা ২৬-এর মাঝামাঝিতে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। অবাধ ও সুষ্ঠু ভোটের অঙ্গীকার। এখনই সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করলে প্রার্থী বেচাকেনার হিড়িক পড়ার আশঙ্কা রিজভির, দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। গণ অধিকারের ফারুকের উপর হামলার অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা, সাভারে ব্যবসায়ীকে অপহরণে অভিযুক্ত মুসা গ্রেপ্তার। এবারের বাণিজ্য মেলা আয়োজনে ভিন্নতা দেখছেন বিদেশি ব্যবসায়ীরা, খুশি ক্রেতারাও, জমতে সময় লাগবে বলছেন স্টল মালিকরা। নওগাঁয় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা, ১ বছরে প্রাণহানি ৬৫, বেপরোয়া গতি ও চালকের অদক্ষতাকে দুষছেন স্থানীয়রা। চলতি মাসেই চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হচ্ছে নতুন একজোড়া ট্রেন, ছুঁয়ে যাবে ৮টি স্টেশন, দুর্ভোগ লাঘবের আশা স্থানীয়দের। এবং গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত, সবশেষ দুটি হাসপাতালও খালির নির্দেশ, আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। সংবাদে এছাড়াও থাকছে শীতের অন্যতম উপাদেয় খাদ্যপণ্য ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের আখের লালি গুড় উৎপাদনের খবর। দেশের মানুষ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের দিন তারিখ নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২৬-এর মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে প্রধান উপদেষ্টা রূপা হককে বলেন, গেল ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আশ্বস্ত করে ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষ আবার তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এ সময় আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন রূপা হক। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করলে পড়বে প্রার্থী বেচাকেনার হিড়িক, এতে স্বাভাবিক নির্বাচনের পথে বাধা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজধানীতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান রিজভী। কায়েস রাহাতের রিপোর্ট। জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর সদরঘাটে কম্বল বিতরণের শুরুতে তিনি বলেন, হাসিনার লুটপাটের কারণেই নিত্যপণ্যের দাম বেড়েছে। পণ্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে রাখতে অন্তর্বর্তী সরকারকে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান রিজভী। একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, তারা মার্কেটে বাজারে বাজারে হানা দিয়ে সিন্ডিকেট বাসদেরকে তারা ধরবেন, যারা পণ্য সিন্ডিকেট করে তাদেরকে ধরবেন এবং বাজার নিয়ন্ত্রণ করবে। পরে গুলিস্তান, কমলাপুর, মহাখালী ও কারওয়ান বাজার এলাকায় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন রিজভী। কর্মসূচি শেষে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। সমমনা দল, গণতান্ত্রিক দল, ছাত্র জনতার মধ্যে ফাটল ধরানোর জন্য অনেকে অনেকভাবে উস্কানি দিচ্ছে, কিন্তু কোনো উস্কানিতেই কোনো লাভ হবে না। এই জন্যই আমি মনে করি অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। ক্ষমতা দীর্ঘায়িত করতে সংবিধানে যেসব পরিবর্তন করা হয় তা সংস্কারের আহ্বান জানান রিজভী। তবে এখনই ৭০ অনুচ্ছেদ বাতিলের বিপক্ষে অবস্থান জানান তিনি। আমরাও চাই আর্টিকেল ৭০ এটা মোচন করা হোক, এটা দূরে নিয়ে যাওয়া, কিন্তু কিছু ধারাবাহিক গণতান্ত্রিক পালাবদলের পরে, কয়েকটি সংসদীয় নির্বাচনের পরে সংস্কার কাজে তাড়াহুড়া করলে তা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর হতে পারে বলেই মত এই বিএনপি নেতার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ। রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি বলে আবেদনে দাবি করে রাষ্ট্রপক্ষ। 23 অক্টোবর বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করে। গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। মামলায় 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20 জনকে আসামি করা হয়েছে। মামলা দায়ের শেষে সাংবাদিকদের রাশেদ খান জানান, এটি বিপ্লবী নয় বরং সন্ত্রাসীদের কাজ। সেই সঙ্গে এটি বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার কোনো ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিস্টের ফিরে আসা রুখতে ভুঁইফোড় সংগঠনের বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। এইভাবে হামলা করে লাঞ্ছিত করে আমাদেরকে হত্যা করবে শহীদ মিনারের মতন জায়গায়, এটা কি শুধুমাত্র জাতীয় বিপ্লবী পরিষদের ষড়যন্ত্র, নাকি আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র, নাকি ভারতের রয়ের ষড়যন্ত্র? সেই বিষয়টি আমি মনে করি সরকারকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। সাভারে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে অপহরণের পর গুলি করে ফেলে যাওয়ার ঘটনায় অভিযুক্ত মোশাররফ হোসেন মুসাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। মুসা আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কথিত বিএনপি নেতা। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এই অভিযান চালানো হয়। 31 রাতে সাভারের ভাঙা ব্রিজ এলাকার ব্যবসায়ী রমজান খানকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে মুসা। তার কাছ থেকে 1 লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ডান পায়ে গুলি করে ফেলে যায়। পরে স্থানীয়রা মুসাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সাভার মডেল থানায় মুসার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আজকে সন্ধ্যায় আমরা ডিএমপি মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। শুধু তাই না, এই মোশাররফ হোসেন মুসার বিরুদ্ধে এর বড় বড় অপকর্মের অভিযোগ রয়েছে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত 12:30 থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মার্কিং লাইট অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে এই 2 নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে 4টি ফেরি আটকা পড়ে। উভয় ঘাটে 2 শতাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে আটকে পড়া যানবাহনগুলো দ্রুতই পারাপারের ব্যবস্থা করা হবে। কুয়াশার কারণে এই যে ঘন্টার পর ঘন্টায় যে ঘুমায় থাকতে হয়, রাস্তাঘাটে পড়ে থাকতে হয়, এর যেন কোনো ব্যবস্থা করে সরকার। ফেরি অপেক্ষা করলে ফেরি ফুল না হওয়ার কারণেও অনেক সময় দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষ গাড়িটা মানে ফেরি বন্ধ করে রাখে। গাড়ি এসে ফুল হয়ে যাক, গাড়ি এতে যাত্রীদেরও ভোগান্তির সৃষ্টি হইতে হয়। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আমাদের ট্রাফিকের যে ফেরিগুলো আছে আর যে পরিমাণে গাড়ি আছে, সমস্ত ফেরি আমাদের চালানো লাগে না। আমরা রোটেশনে ফেরি চালাই। দেখা গেছে আমাদের এখানে বর্তমানে 17টি ফেরি আছে সচল অবস্থায়। এক্ষেত্রে নর্মাল সময় আমরা 10 থেকে 12টি ফেরি দিয়ে আমরা সার্ভিস পরিচালনা করি, আর বাকি ফেরিগুলো গাড়ির জন্য আমরা অপেক্ষমান রাখি। 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় ব্যবসায়ীদের পাশাপাশি এসেছেন বিদেশি অনেক ব্যবসায়ী। বিগত দিনের চেয়ে এবারের আয়োজনকে কিছুটা ভিন্ন ও পরিপাটি বলছেন তারা। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা এবারের আয়োজনে মুগ্ধ, আর মেলা জমে উঠতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা। বাণিজ্য মেলা ঘুরে আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। সাপ্তাহিক ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। 29তম আন্তর্জাতিক মেলার এই অধিবেশনে দোকান দিয়েছে দেশি বিদেশি অনেক ব্র্যান্ড ও কোম্পানিরা, তবে এখনো চলছে দোকান স্থাপনের কার্যক্রম। মেলায় ঘুরতে আসা বিভিন্ন দর্শনার্থীরা উপভোগ করছে মেলার পরিবেশ। আজকে ছুটির দিন,
সেই সুবাদে কয়েকটি রিসোর্ট এর পাশাপাশি একই জায়গায় এখানে ঘোরার সুযোগ হয়েছে। ওভারঅল দেখছি ভালো জনসংখ্যাই রয়েছে, আশা করছি সামনে হয়তো আরো বাড়বে। অত একটা প্রাইস মনে হচ্ছে না, সবকিছু ঠিকই আছে, কেনাকাটা করেছি। আমরা কোনো বছরই আসলে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এটা আমরা মিস করতে চাই না, এনজয় করতে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে আমরা এখানে চলে আসি। কার কিনেছি দুটো, আর আমি কয়েকটা স্কেচ পেন মার্কার কিনছি। গতবার স্যারের তুলনায় এবার মোটামুটি ভালোই, মোটামুটি দোকানপাট বা এভরিথিং মিলে সবকিছু মোটামুটি ভালোই হয়েছে। অবশ্য এখন পর্যন্ত আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে জানান দোকান মালিকরা। মেলা যে হিসাবে লোক আসার কথা ওই হিসাবে লোক এখন তো আসে না। যে বেচে কিনে এই বেচে কিনে হলে আমাদের চলবে না। এখন তো মেলার কেবল শুরু আছে, 4 দিন চলতেছে, ঠিক আছে, তো সেই তুলনায় মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ বলা যায়। এদিকে মেলায় আসা বিদেশি ব্যবসায়ীরা মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, বলেন বিগত দিনের চেয়ে এবারের মেলার আয়োজন কিছুটা ভিন্ন ও পরিপাটি। Coming for this fair 15 years now, 16 years this year. So nice people, so good behavior. Last year no good. Everyone respect us from where you are. What this we like this year. Calm and quiet. 4-5 বছর থেকে এই লোকেশনে হচ্ছে, তো প্রতি বছর অবশ্যই মানুষটা বাড়বে। আমি দেখতেছি কি আগে থেকেই আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্রাউড আসতেছে। সামনের দিনগুলোতে বেচাবিক্রি কার্যক্রম আরো বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা মেলায় আসা বিক্রেতাদের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। তারেক রহমানের বিরুদ্ধে করা 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে ব্রিফ করছেন আইনজীবীরা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়, অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে, অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। মামলা আপনারা জানেন 111 সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে। আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল 64টা ডিস্ট্রিক্টে। সেই মামলার প্রায় 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। এখন গোটা মিলিয়ে আর ধরেন 18-19টার মতো মামলা আছে। উনি কেন দেশে আসছেন না? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। থ্যাংক ইউ স্যার, একটু ফিনিশিং দিয়ে দেন। যা এতক্ষণ জনাব কাসার কামাল সাহেব যা বললেন সঠিকভাবেই বলেছেন, তবে মূল বিষয় হচ্ছে জনাব তারেক রহমান এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভবিষ্যৎ এটা ফ্যাসিস্ট সরকাররা অনেক আগেই চিন্তা করেছিলেন, এবং সেই কারণে আপনাদের মনে আছে যে তিনি হাঁটতেও পারতেন না, তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছিল। কিন্তু আজকে দেখা গেল যে মামলাগুলোতে তাকে এত টর্চার করা হলো, কি কারণে টর্চার করা হলো সেটা আজকে প্রমাণ হলো যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এই মামলাগুলোর ব্যাপারে তাকে টর্চার করা হয়েছে। এবং এই মামলার মূল বিষয় যে আপনারা একটু আগেই শুনলেন, এই মামলার কোনো ভিত্তি ছিল না। এই প্রত্যেকটি মামলাই আপনার বার্ড বাই ল, এবং প্রত্যেকটি মামলাই করা হয়েছে এই চাঁদাবাজির মামলা, এবং 3-4 মাস আগের ডেট ছিল, সেই এফআইআর এর তার নামও ছিল না। পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি, আমরা বলেছি যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। থ্যাংক ইউ। নওগাঁয় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গেল 1 বছরে জেলায় দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 65 জন। দুর্ঘটনার কারণ হিসেবে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক আর ওভারটেকিং প্রবণতাকে দায়ী করছেন স্থানীয়রা। তবে মূল অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা দায় চাপাচ্ছেন একে অপরের ওপর। সহকর্মী কাজী কামাল হোসেনের তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট।
নওগাঁয় এক মাসেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 14 জন, আর গেল এক বছরে মৃত্যু হয় অন্তত 65 জনের, আহত হয় শতাধিক মানুষ। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও ওভারটেকিং প্রবণতার কারণেই আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ফিটনেসবিহীন বাস, ট্রাক ও অবৈধ যানের অবাধ চলাচল। অবৈধ যেগুলো পরিবহন, ভুটভুটি, তারপরে আপনার অটো চার্জার, অটো রিক্সা, এই যে বিষয়গুলো সবগুলো একাকার হয়ে আমাদের নওগাঁর সড়ক দুর্ঘটনা কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। অবাধে তারা যে লং রুটে বা বড় রাস্তায় মহাসড়কে চলাফেরা করতেছে, এগুলো টোটালি ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বাস চালকদের দাবি, মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটি সহ ছোট যানগুলোই দুর্ঘটনার জন্য দায়ী। আর পাল্টা বাস চালকদের দুষছেন অটো চালকরা। সিএনজি, ব্যাটারি চালিত নসিমন, করিমন এগুলার কারণে সড়ক দুর্ঘটনার কারণ। এরা ডানবাম কিছু বুঝে না, এসে মাথা ভরে দেয়। হাইওয়ে গাড়িগুলা যারা আসে এরা এত স্পিডে গাড়ি চালায়, এদেরকে দেখার মতো বাংলাদেশে কেউ নাই। বাস চালারা মনে করেন হেল্পার দিয়ে গাড়ি চালায়, এত দ্রুত গতিতে গাড়ি চালায় ওনারা, যে মনে করেন রাস্তাঘাটে গেলে আমাদের জন্য না আরো অনেক গাড়ির ক্ষতি হয়। দুর্ঘটনা রোধে লাইসেন্সবিহীন চালক ও অনিবন্ধিত যান চলাচল বন্ধে অভিযানের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। ড্রাইভারদের এবং হেল্পারদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র যথাযথ আছে কিনা, যেটার কারণে অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ওই বিষয়গুলো আমরা তদারকির নিমিত্তে নিয়মিতই চেকপোস্ট করে থাকি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্যটকদের সুবিধার জন্য চট্টগ্রাম কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা হাতে নিয়েছে রেলওয়ে, যা চলতি মাসেই যাত্রা শুরু করতে পারে। নতুন ট্রেন চালু হলে দুর্ভোগ কমবে বলে আশা করছেন ভ্রমণকারী ও স্থানীয়রা। চট্টগ্রাম থেকে সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সুবিধায় চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চলাচলের পরিকল্পনা হাতে নিয়েছে রেলওয়ে। 15,000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই রেলপথে যাতায়াত করছে একটি মাত্র বিশেষ ট্রেন। ট্রেনটিতে কক্সবাজার যাওয়ার সুযোগ থাকলেও চট্টগ্রাম থেকে যাত্রীদের টিকিট কাটতে হয় ভ্রমণের 7 থেকে 10 দিন আগে। চাহিদার তুলনায় আসন সংখ্যা কম থাকায় বেশিরভাগ সময় হতাশ হতে হয় যাত্রীদের। সে তো অনেক ভোগান্তি, অনলাইনে টিকিট 10 মিনিটে অল ওভার। সেবাটা একটু উন্নত করা দরকার। দেখেন যে ট্রেনের যে অবস্থা, সামনে ট্রেনটার অবস্থা, যদি আমরা 1-2 দিন আগে কাটতে পারতাম টিকিটটা তাহলে অনেক ভালো লাগতো, কারণ 10 দিন আগে প্ল্যান করলে দেখা যায় যে অনেক কারণে প্ল্যান চেঞ্জও হয়ে যেতে পারে। আরও 2টা ট্রেন দরকার কমসে কম, কারণ যে মানুষ, প্রচুর মানুষ। টিকিট পেতে কষ্ট হয়েছে, কারণ এটা একটু মানে ইয়ার সিজন আর কি, ঘোরাঘুরির সিজন। নতুন ট্রেনের নাম প্রস্তাব করা হয়েছে প্রবাল এক্সপ্রেস। সময়সূচিতেও এসেছে পরিবর্তন। প্রতিটি ট্রেনে 743টি আসন থাকবে, 16টি কোচ নিয়ে ট্রেনগুলো চলাচল করবে। এই 2 জোড়া ট্রেনে যাত্রীরা ওঠানামার সুযোগ পাবে 16 শহর, জানালিহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, দুলহাজারা ও রামু স্টেশনে। আশা করা হচ্ছে এই মাসেই ট্রেনটি চালু করা হবে। চাহিদা বিবেচনায় নিয়ে আরও এক জোড়া যুক্ত হয়ে, আর পূর্বে যেটা চলাচল করত আপনার স্পেশাল, এটাকেও স্থায়ীকরণ করা হচ্ছে। আর এর পাশাপাশি আরও এক জোড়া ট্রেন যুক্ত হওয়ার পরিকল্পনা নেওয়া আছে। তো এই পরিকল্পনাটা আশা করি আপনার জানুয়ারি মাসে এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। টিকিটের যেই ভাড়াটা আছে, চলমান যেই ভাড়া, সেটাই থাকবে। এখানে কোনো রকমের বাড়তি ভাড়া পরিবর্তন আসবে না। একই ট্রেন, একটাই ট্রেন, আমরা যেটাকে র্যাক বলি, মানে একটা র্যাক, ওইটাই আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে, আবার ফেরত আসবে, আবার যাবে, আবার আসবে, মানে 2 বার যাবে, 2 বার আসবে। পর্যটন নগরী কক্সবাজার যাতায়াতে নিরাপদে ভ্রমণে দিন দিন বাড়ছে ট্রেনের জনপ্রিয়তা। নতুন ট্রেন চালু হলে দুর্ভোগ কমার প্রত্যাশা ভ্রমণকারীদের। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আন্দোলন করছে, তাদের দাবি দেওয়া, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে। তা আমাদের 18 কোটি মানুষ বঞ্চিত, মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ।
এদের তো এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের, তারা আসবে আমাদের কাছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই, এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব, বিশেষ করে আমাদের যে কর্মকর্তা আছেন যারা এই আজকে পার্টিসিপেন্ট হিসেবে আসছেন, ইভেন ট্রেনার হিসেবে আসছেন, তাদের একটা অত্যন্ত গুরু দায়িত্ব পড়েছে, শুধু আমাদের একার কমিশনের উপরে নয়। আমরা 4-5 জন মিলে তো আর সবকিছু ডেলিভার করতে পারবো না। আমরা হোয়াট এভার উই ডু, এটা থ্রু ইউ, আপনাদের মাধ্যমে আমাদের এটা করতে হবে। তো আজকে তো ট্রেনিং অফ ট্রেনার্স, একটা দেয়ার ইজ এ সার্টেন ডিফারেন্স বিটুইন টিচিং এন্ড ট্রেনিং। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, মানে শিক্ষকতা এবং ট্রেনিং এর মধ্যে একটু ডিফারেন্স আছে। টিচিংটা হচ্ছে মোটামুটি ভাবে এটা একাডেমিক টাইপ, শাস্ত্রীয় টেক্সট বুক পড়ে টড়ে কিছুটা হয়তো প্র্যাকটিক্যাল করে, কিন্তু মোটামুটি ভাবে টেক্সট বুক নির্ভর হচ্ছে যে শিক্ষকতা। আর ট্রেনিংটা হচ্ছে একদম প্রায়োগিক, হাতে কলমে শিখিয়ে দেওয়া, কাজটা কিভাবে করবেন, প্রফেশনাল এক্সেলেন্স যেটা সেটা অর্জন করা, সেটাই হচ্ছে ট্রেনিং। এটা শুধু শাস্ত্রীয় জ্ঞান দিয়ে কিন্তু এটা হয় না। আমরা প্রফেশনাল ওয়েতে কাজটা করব। প্রফেশনালের হওয়ার 3টা শর্ত আমি যতটুকু দেখেছি। প্রফেশনাল, কেউ যদি বলে যে আমি পেশাদার, আমি প্রফেশনাল, এটা মানিটা কি, অর্থটা কি? প্রফেশনাল মানে হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনার একাডেমিক নলেজ থাকতে হবে। যে সাবজেক্টটা আপনি ডিল করছেন, যেটা আপনি কাজ করবেন, সে সম্পর্কে আপনার একটা একাডেমিক নলেজ ইজ এ মাস্ট। প্রফেশনালের ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ আপনার ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। যে আপনার যেটা ডাক্তার, একজন ডাক্তার ফর এক্সাম্পল, ওই যে আমি আর একটা মিটিং এ জানি কোথায় বলেছিলাম, এটা অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে মেডিসিন, ফার্মাকোলজি, এগুলো পড়তে হবে আপনাকে। তাহলে ডাক্তার হতে গেলে মিনিমাম। দেন আপনি ইন্টার্নি হলেন, চাকরি বাকরি করলেন, ডাক্তারি করলেন, করে এটা অভিজ্ঞতা অর্জন করলেন। তো প্রফেশনালের এই দ্বিতীয় গুণটা লাগবে, অভিজ্ঞতা লাগবে, প্র্যাকটিক্যাল কাজ করার একটা অভিজ্ঞতা লাগবে। থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এথিক্যাল স্ট্যান্ডার্ড। এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে একটা, কারণ নৈতিক যদি যে একটা মাপকাঠি যদি নিজের না থাকে, নৈতিকভাবে যদি কাজটা না করেন, যেমন ধরেন একজন ডাক্তার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতি বছরের মতো আখের রস থেকে তৈরি হচ্ছে সুস্বাদু রসালো লালি গুড়। এই গুড় ছাড়া পিঠাপুলির স্বাদ যেন অপূর্ণ থেকে যায়। নির্ভেজাল হওয়ায় জেলার বিভিন্ন স্থান থেকে ভোজন রসিকরা আসেন এটি কিনতে। কৃষি বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে জেলায় প্রায় 2 কোটি টাকার লালি গুড় বিক্রি হবে। সহকর্মী মেহেদিনুর পরশের পাঠানো তথ্য ও চিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। শীত মৌসুম, তাই তো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলছে লালিগুড় উৎপাদনের ধুম। এবারও উপজেলার বিভিন্ন গ্রামে 10 থেকে 12 জন উদ্যোক্তা লালিগুড় তৈরি করছেন। আখের রস থেকে সুস্বাদু লালিগুড় তৈরি করা হয়, যা পিঠাপুলির সঙ্গে খেতে বেশ মজা। এই মৌসুমে জেলায় প্রায় 70 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে এবং বেশিরভাগ আখ লালিগুড় তৈরিতে ব্যবহৃত হয়। রস সংগ্রহের পর সনাতন পদ্ধতিতে মহিষ দিয়ে মাড়াই করা হয়। এরপর 3 থেকে 4 ঘন্টা জাল দিয়ে লালিগুড় তৈরি করা হয়। এককানি জমি থেকে 17 থেকে 18 মণ লালি তৈরি হয়। প্রতি লিটার বিক্রি হয় 150 টাকায়। হ্যাঁ, প্রসিদ্ধ তো অবশ্যই, এবং অর্থনৈতিকভাবে সবাই লাভবান হচ্ছে বিধায়ী তো দিন দিন এটার প্রচার প্রসার হচ্ছে এবং মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে। স্বাদ ও গুণের কারণে জেলাসহ আশেপাশের উপজেলা থেকে ভোজন রসিকরা আসে এই গুড় কিনতে। কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে উন্নত প্রশিক্ষণ এবং উন্নত আখের জাতটা যদি উৎপাদন করা যায়, তাহলে আমাদের এই আখের লালিটাকে আরো সম্প্রসারিত করা যাবে। এখানে যে আখের লালি এটা খুবই ভালো, তো এই জন্য আমি আমার ফ্যামিলির জন্য নিয়ে যাব। আমি খেয়েছি, তো খুবই ভালো। লালির উৎপাদন বাড়াতে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সহ নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণের কাজ করছে কৃষি বিভাগ। তো আমরা SRDI ঈশ্বর দিকে, যেটা উচ্চ গবেষণা ইনস্টিটিউট, সেখানে আমরা এই বিষয়টা অবহিত করেছি, যাতে স্থানীয় জাতটা যদি উন্নত করা যায় তাহলে কিন্তু রসের পরিমাণও বাড়বে, কৃষক অধিক লাভবান। আমরা আশা করছি সামনে যদি
অনেক কৃষক আছে যাদের কৃষি লোনেরও প্রয়োজন হয়। তো আমাদের স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করলে তাদের কৃষি লোনের ব্যাপারেও আমরা সহযোগিতা করি। গ্রামীণ অর্থনীতির বিকাশে ভূমিকা রাখা প্রাচীন এই পেশা সম্প্রসারণে কৃষি বিভাগ পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ক্ষমতা আছে আর মাত্র 14 দিন, তার আগে ইসরায়েলকে 800 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। এ নিয়ে যে খবর ছড়িয়েছে তার সত্যতা নিশ্চিত করেছে এক শীর্ষ কর্মকর্তা। জানান, কংগ্রেসে মিলতে পারে শিগগিরই অনুমোদন। এ বাস্তবতার মাঝেই গাজায় 30টি আলাদা জায়গায় আগ্রাসন চালালো ইসরায়েল। হত্যা করা হয়েছে আরও 72 ফিলিস্তিনিকে। লুৎফর কবিরের রিপোর্ট। আল আউদা হাসপাতালে চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। মারা যাওয়ার আগে চারপাশে মুহুর্মুহু চলে বিমান হামলা। সেই কঠিন পরিস্থিতিতে হাসপাতালের হোয়াইট বোর্ডে একটি চিঠি লিখেন, যেখানে লেখা ছিল, যে শেষ পর্যন্ত টিকে থাকবে গল্পটা সেই বলবে। আমরা যতটুকু পেরেছি করেছি, আমাদের কথা মনে রেখো। চিকিৎসক নুজাইলার লেখা কথাগুলো শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরে শোনানোর সময় কান্নায় ভেঙে পড়েন রিয়াদ মানসুর। ধরে রাখতে পারেননি চোখের পানি। পুরো নিরাপত্তা পরিষদ এ সময় স্তব্ধ হয়ে যায়। গাজায় ইসরায়েলের চলা জাতিগত নিধন বন্ধে জোর আহ্বান জানান ফিলিস্তিনি দূত। রিয়াদ মানসুরের এমন আহ্বানের পরও শনিবার গাজা উপত্যকার 30টি স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বোমার আঘাতে উপত্যকার প্রাণকেন্দ্র ভূমিকম্পের মতো কেঁপে উঠে। মারা যায় শিশুসহ অর্ধশতাধিক ফিলিস্তিনি। বাচ্চাদের রুটি কিনতে বেকারির লাইনে ছিলাম, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। আশেপাশের এলাকা ধসে গেছে, অথচ সেখানে কোনো জঙ্গি গোষ্ঠী বা হামলাকারী ছিল না। সবাই বেসামরিক মানুষ। আপনি হাসপাতালে যান, যারা আহত হয়েছে দেখতে পাবেন সবাই সাধারণ মানুষ। তখন আনুমানিক রাত 2টা হবে। বিকট বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠি। দৌড়ে বের হই, দেখি প্রতিবেশীর বাড়িতে হামলা হয়েছে, যেখানে 14 থেকে 15 জন ছিলেন, বেশিরভাগই নারী শিশু। ক্ষেপণাস্ত্র হামলায় তারা কেউ বেঁচে নেই। এই যখন পরিস্থিতি, তখনও ইসরায়েলকে আরো অস্ত্র দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। 800 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, তার শীঘ্রই কংগ্রেসে অনুমোদন পেতে পারে, এমনটাই আভাস দেন বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা। প্রেসিডেন্ট বাইডেন যখন আর মাত্র 2 সপ্তাহের মতো ক্ষমতায় আছেন, তখন এ ধরনের বিতর্কিত পদক্ষেপে দীর্ঘ হবে লাশের মিছিল। গত বছরের আগস্টেও 2000 কোটি ডলারের মূল্যের সামরিক রসদ বিক্রির চূড়ান্ত অনুমোদন দেন বাইডেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।